সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের নেতৃবৃন্দ আমাদের মাঝে আছেন। গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণনেতা নুরুল হক নূর, আমার সামনে সাংবাদিক ভাইরা এবং আজকে এই অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এইখানে সবাই স্লোগান দিয়েছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারত চাঁদের মানববাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আমি এই স্লোগান ধরেছিলাম নির্বাচনের আগে। এই স্লোগান আমি দেখলাম ভারতীয় কয়েকটি গণমাধ্যমে, সেখানে তারা সম্প্রচার করেছে। সেখানে তারা হেডলাইন দিয়েছে, মন্দিরে আগুন দেওয়ার আহ্বান, হিন্দুদের বাড়িঘর ভাঙার আহ্বান। সংগ্রামী সাথী বন্ধুগণ, 2018 সালের পর থেকে আপনারা দেখেছেন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে যে সংগঠনটি সব থেকে বেশি সোচ্চার ভূমিকা রেখেছে, সেই সংগঠনটির নাম ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, তখন ডাকসুতে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল। আমাদের সভাপতি নুরুল হক নূর, সেই সময়কার ডাকসুর ভিপি, আপনারা দেখেছেন তার রুমের মধ্যে কিভাবে ওই কুলাঙ্গার সাদ্দাম এবং সঞ্জিদের নেতৃত্বে ভারতীয় এদেশীয় রয়ের এজেন্টরা আমাদের হত্যার চেষ্টা করেছিল। আমাদের নেতৃবৃন্দরা, সেই তুহিন ফারাবি এবং এপিএম সুয়েল, আপনারা ভুলে যাননি, তারা আইসিতে ছিল, কারুর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। আমাদের সভাপতি নুরুল হক নূর সহ আমাদের উপর যে হত্যা চেষ্টা করা হয়েছিল, পুরো বাংলাদেশের মানুষ আপনারা জানেন। এর আগে কেউ আনুষ্ঠানিকভাবে রাজপথে নেমে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। একমাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে সেই দিন আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। এরপরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান, সেখানে শেখ হাসিনা স্বৈরাচার আর এক স্বৈরাচার মোদিকে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি করেছিল। আমরা ওই সময় এত বড় সংগঠন হয় নাই, আমরা তরুণরা, আমরা মোদিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম। আমরাই কিন্তু সর্বপ্রথম নেমেছিলাম, অন্য কোনো দল নামে নাই, এমনকি হেফাজতে ইসলামও নামে নাই। সেই সময় আমাদের 64 জন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। এই যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুমতাজুল সহ আমাদের নাই নেত্রী মায়া সহ অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। ছাত্রনেতা রবিউল আলামী, নাটিয়া সজল সহ আপনারা দেখেছেন এই শাহবাগ থানায় সেই এডিসি কুখ্যাত হারুনের নেতৃত্বে তাদেরকে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। তাদের চোখে গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছিল, তাদের অন্ডকোষে একের পর এক লাথি মারা হয়েছিল। তাদেরকে রিমান্ডে ব্যাপকভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যে ওই এডিসি কুখ্যাত হারুন তাদের উপর হামলা করেছিল, নির্যাতন করেছিল। এই গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন, আমাদের দল ঘোষণার পর থেকে আমরা ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে অসংখ্য সমাবেশ এবং প্রতিবাদ করেছি। আমরা এই পল্টনে আপনারা দেখেছেন 7ই জানুয়ারি নির্বাচনের আগে এবং 28 অক্টোবরের পরে আমরাই সর্বপ্রথম স্লোগান দিয়েছিলাম,
হাসিনা মোদির নির্বাচন রুখে দাও জনগণ। এখানে সাংবাদিক ভাইরা আপনাদের কাছে সেই ফুটেজ এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। চ্যালেঞ্জ করে বলতে পারি, এই স্লোগান বাংলাদেশের আর কোন সংগঠন আমাদের আগে দেয় নাই। হাসিনা মোদির নির্বাচন রুখে দাও জনগণ। এটি হলো গণ অধিকার পরিষদ। 18 সালে আমরা কোন সংস্কার আন্দোলন করেছি। এই 24 সাল পর্যন্ত লাগাতার লড়াই চালিয়ে গেছি। এই লড়াই করতে গিয়ে আমাদের সংগ্রামী সভাপতি তিনি গ্রেপ্তার হয়েছিলেন। 10 দিন রিমান্ডের নির্মম নির্যাতনের পরে তিনি পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ঘোষণা দিয়েছিলেন এই সরকারের 90% পতন হয়ে গেছে, আর 5% ধাক্কা দাও। আজকে এই সরকারের কাছে আমার প্রশ্ন, নূর এত বড় কলিজা, এত বড় সাহস নিয়ে রিমান্ডে থাকার পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হ্যান্ডকাপ পরা আবারও রিমান্ডে দিয়ে যাচ্ছে, এই ঘোষণা দিয়েছিল। এরপরে সারা বাংলাদেশের মানুষ অনুপ্রেরণা এবং সাহস পেয়েছিল। ওই সময় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একজন সমন্বয়ক মাঠে ছিল না। মাঠে ছিল কে? এই ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লা। হাইকোর্ট থেকে আইনজীবীরা বের হয়ে এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা বের হয়ে এসেছিল, আর যে ছাত্র নেতা ওইখানে নেতৃত্ব দিয়েছিল হাইকোর্টের সামনে, তার নামটি হলো বিনিয়ামিন মোল্লা। আজকে সরকার গঠন করেছেন, বড় বড় কথা বলছেন, রাজনৈতিক দল গঠন করবেন, সংস্কার করবেন। গণ অধিকার পরিষদের প্রতিনিধি কোথায়? এই সরকার একপাক্ষিক ভাবে আপনারা গঠন করেছেন। 71-এর পরে যেমনি ভাবে শেখ মুজিব এবং আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতাকে দখল করা হয়েছিল, আজকে ঠিক একই কায়দায় একইভাবে আজকে আপনারা ক্ষমতা দখল করেছেন। আপনারা একের পর এক উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন। আপনারা বলছেন আমি জানি না, অমক বলছে আমি জানি না, প্রধান উপদেষ্টা জানে না, 3 জন ছাত্র নেতা জানে না, সবকিছু জানে কে? আসিফ নজরুল। অথচ সেই উপদেষ্টা সিনেমা করছে, তার সিনেমা আসিফ নজরুল দেখতে যাচ্ছে না, অন্যরা যাচ্ছে। মানে কি? আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারের নামে। কিংস পার্টি গঠনের পাইতারা এদেশের জনগণ মেনে নিবে না। আপনাদের কাছে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিয়েছে, কিংস পার্টি গঠনের দায়িত্ব দেয় নাই। স্পষ্টভাবে বলতে হবে কথাগুলো। কারণ কি? কারণ আমরা দেখতে পাচ্ছি আপনারা বলেছিলেন আপনারা শহীদের তালিকা তৈরি করবেন। কোথায় শহীদের তালিকা? আপনারা বলেছিলেন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেবেন। কয়েকজন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন এই 4 মাসে? আমরা এখনো পর্যন্ত সেটি জানি না। আপনারা এখনো পর্যন্ত আমাদের যোদ্ধাদের তালিকা তৈরি করতে পারেন নাই। এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় তারা কাটাচ্ছে। তাহলে কি করলেন? রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন, ভালো কথা, আমরা আপনাদেরকে সহযোগিতা করছি। কিন্তু আপনারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করে আপনারা বলছেন আজকে আমরা নাকি নির্বাচন চাচ্ছি, আমরা নাকি আপনাদেরকে ব্যর্থ করতে চাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই জাতীয় সংলাপের আহ্বান করেছিলাম। আমরা এই সরকারকে সহযোগিতা করছি, প্রত্যেকটা দল এই সরকারকে সহযোগিতা করছে। সুতরাং এই ধরনের মিথ্যাচার করবেন না। প্রত্যেকটা দল সংস্কার চাই। সর্বশেষ বলবো, বিএনপি তার অবস্থান ক্লিয়ার করেছে, অন্যান্য দল তার অবস্থান ক্লিয়ার করেছে। গণ অধিকার পরিষদ শুরু থেকেই বলে আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখনো পর্যন্ত কেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না? কেন? কি কারণ আমরা জানতে চাই। আগামী নির্বাচনে স্পষ্টভাবে বলছি, আগামী নির্বাচনে যদি আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়ার কোন ধরনের প্রেক্ষাপট তৈরি করেন, আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব। আগামী নির্বাচনে গণহত্যাকারী দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা নির্বাচনে অংশ নিতে পারবে না। ভারতের সাথে কোনো প্রীত চলবে না। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে এবং যারা গণহত্যার সাথে জড়িত
তাদেরকে গ্রেপ্তার করতে হবে। শেখ পরিবারের সাথে কি আপনাদের চুক্তি হয়েছে? কেন কেন কি কারণে এখনো পর্যন্ত শেখ পরিবারের কেউ গ্রেপ্তার হলো না? সেই প্রশ্ন প্রধান উপদেষ্টার কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রাজপথের কোন মানুষের নেতা বিপি নুরুল হক নূর বক্তব্য নিয়ে আসছেন। বিপি নুরুল হক নূর। সবাই বসবেন, কেউ দাঁড়াবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ দাঁড়াবেন না। যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে তারা সময়োপযোগী একটি কর্মসূচি নিয়েছে। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যুব অধিকার পরিষদ তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সোচ্চার ছিল। আজকেও যখন দেশে নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় আগ্রাসনের ষড়যন্ত্র চলছে, আধিপত্যবাদীদের ষড়যন্ত্র চলছে, যুব অধিকার পরিষদ ঠিকই সেই সময় একটা যুব সমাবেশের ডাক দিয়েছে। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, অন্যান্য নেতৃবৃন্দ যুব সংগঠনের বক্তব্য রেখেছেন, সাংবাদিক ভাই বোনেরা আছেন। নামাজ শুরু হয়ে যাবে, এই জন্য খুব সংক্ষিপ্তভাবেই বলতে হচ্ছে। আজকে বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে, বিশেষ করে শেখ হাসিনার পতন পরবর্তী ভারতের সাথে যে বাংলাদেশের সংকট, আমরা মনে করি যে সেই সংকটের জন্য দায়ী ভারত। সরকারের পক্ষ থেকেও সুস্পষ্ট বার্তা ছিল, রাজনৈতিক দলগুলো বলেছে ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটি স্বাভাবিকভাবেই চলবে। তবে আওয়ামী লীগকে যেভাবে তারা দাস দাসীর মতো ব্যবহার করেছে, এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সরকার কিংবা কোনো রাজনৈতিক দলকে সেভাবে দাস দাসীর মতো ব্যবহার করতে পারবে না। যার ফলেই ভারতের দিক থেকে এই প্রতিক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশকে নিয়ে সংঘবদ্ধভাবে ভারতের গণমাধ্যম, তাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজ সংঘবদ্ধভাবে অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে, যা একেবারেই ভিত্তিহীন এবং অসত্য। আমরা ভারত সহ সমস্ত বিদেশি গণমাধ্যমকে আমন্ত্রণ জানাবো, আপনারা বাংলাদেশে এসে বাংলাদেশের গ্রামগঞ্জে ঘুরে দেখুন কোথায় হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, কোথায় মন্দিরে আক্রমণ হয়েছে। যেই দু একটি ঘটনা ঘটেছে এগুলো রাজনৈতিক ঘটনা। আওয়ামী লীগের আমলে হিন্দু হয়েও যারা মুসলমান কিংবা হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, জনরোষে জনক্ষোভে আজকে তাদের নামে মামলা হচ্ছে, কোথাও বিচ্ছিন্ন হামলা মামলার ঘটনা ঘটছে। এটি কোনো সামগ্রিক ঘটনা না। কাজে আমরা ভারতের মিডিয়া সহ আন্তর্জাতিক গণমাধ্যমকে বলবো বিষয়টি সঠিকভাবে আপনারা তুলে ধরবেন। ভারতের বিক্রম মিশ্রি পররাষ্ট্র সচিব এখানে এসেছেন, দেখেছেন ওই যে বলে ঠেলার নাম বাবাজি। আগে যারা আসতো পায়ের উপরে পা তুলে কথা বলতো, এখন দেখেছেন তো বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে কথা বলে বিনয়ের সাথে মার্জিত ভাবে। কাজে আপনি যদি মাথা উঁচু করে দাঁড়ান, আপনার প্রতিপক্ষ সেভাবেই আপনাকে সম্মান করবে। এই পরিবর্তিত বাংলাদেশে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো দাবি জানিয়েছে, গত 16 বছরে শেখ হাসিনার আমলে ভারতের সাথে যে সকল অন্যায্য এবং দেশ বিরোধী চুক্তি হয়েছে, সমস্ত চুক্তি জনসম্মুখে প্রকাশ করা। একই সাথে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটি ভারতকে জানিয়ে দেওয়া। ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায়, বন্ধুত্ব করতে চায়, সেই সম্পর্ক হবে দু দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। আজকে বাংলাদেশ এবং ভারতের যে 54টি অভিন্ন নদী, সেই 54টি অভিন্ন নদীর পানি বাংলাদেশ পশ্চিমকালেও পায় নাই। কাজে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, প্রয়োজনে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘের দ্বারস্থ হন, কিন্তু আমাদের 54 অভিন্ন নদীর ন্যায্য হিস্সা, তিস্তা চুক্তি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা ইউনুস সরকারকে অনুরোধ জানাবো, ভারত যদি তিস্তা চুক্তিতে সায় না দেয়, প্রয়োজনে চীনকে নিয়ে আপনারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন।
একই সাথে বাংলাদেশের সীমান্তে, বাংলাদেশ ভারতের সীমান্তে সেভাবে প্রতিদিন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়। পরিষ্কারভাবেই এই আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যখন বিডিআরের ডিজি ছিলেন, তাদের নির্দেশনা ছিল আমাদের একজন বাংলাদেশিকে মারলে তাদের দুইজন সোলজার, একজন সাধারণ ইন্ডিয়ান, তিনজনকে মারতে হবে। আমরা আজকে বিডিআরকে এই কথাই স্মরণ করে দিতে চাই, সীমান্তে একজন বাংলাদেশি লাশ পড়লে আপনারা পাল্টা দুটো লাশ ফলাবেন। আমরা শান্তিপূর্ণ জাতি, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা অশান্তি যুদ্ধ বিগ্রহ চাই না। কিন্তু ওই যে ভারতের ক্ষমতাসীন দলের এই যে উগ্র হিন্দুত্ববাদীরা সীমান্তের ওখানে এসে স্লোগান দিচ্ছে, বাংলাদেশে ঢোকার চেষ্টা করা হচ্ছে, আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, তোমরা যদি এই সমস্ত বিশৃঙ্খলা উস্কানি বন্ধ না করো, বাংলাদেশের জনগণ বসে থাকবে না। সরকার প্রশ্নে দুটো কথা বলে শেষ করতে চাই। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে সমগ্র জাতি তাকিয়ে আছে, কিন্তু দুঃখজনক, দুর্ভাগ্য, সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা, মনের ভাষা বুঝতে পারছে না। জুলাই বিপ্লবে, ফ্যাসিস্ট শাসনের পতনে বাম ডান সমস্ত রাজনৈতিক দল, নাগরিক সমাজ, শিল্পী, সাহিত্যিক সকলের যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সকলের প্রত্যাশা ছিল এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য, হাসিনার পতন পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আন্দোলনের অংশীজনদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে, রাষ্ট্র সংস্কার করা হবে। কিন্তু দুঃখজনক, আমরা দেখলাম যাদেরকে আমরা সরকার গঠনের দায়িত্ব দিলাম, তারা তাদের সার্কেলের বন্ধু বান্ধব 4টা লোকজনকে নিয়ে এই সরকার গঠন করলেন, মানুষকে হতাশ করলেন, আন্দোলনকারী নেতৃবৃন্দ, রাজনৈতিক দল সকলকে আঘাত দিলেন, যার ফলে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো সরকারের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে। যেখানে জুলাই বিপ্লবে কিংবা 5ই আগস্টের পরে 8ই আগস্ট পর্যন্ত যে আপনাদের প্রতি সর্বজনীন সর্বদলীয় সমর্থন ছিল, এখন কেন সেটিতে ভাটা পড়ছে? আমাদের একজন উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়, তারা রাজনৈতিক দলগুলোই সংস্কার করতে চায়। আমরা তো বলেছিলাম যে আগে সংস্কার, পরে নির্বাচন। প্রয়োজনে যদি 2 বছর এই সরকারকে থাকতে হয়, 5 বছরে যদি এই সরকারকে থাকতে হয়, এই সরকার থাকবে, সেই সমর্থন আমরা দেব। কিন্তু যারা সরকারে গেছেন তাদের তো আউটলুকটা, দৃষ্টিভঙ্গিটা সার্বজনীন থাকতে হবে। তাদের দৃষ্টিভঙ্গি যদি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল সংগঠনের প্রতি হয়, তাহলে তো আপনারা সবার সমর্থন পাবেন না। যে রাজনৈতিক দলগুলো আপনাদেরকে আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিল, কেন তারা এখন আপনাদের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে? সেই কারণ ফাইন্ড আউট করতে হবে। আমি এখনো অস্থির হতে চাই না, এখনো অধৈর্য হতে চাই না, আরো কিছুদিন ধৈর্য ধরতে চাই, আরো কিছুটা সময় দেখতে চাই। অনেক রক্ত ত্যাগের বিনিময়ে 53 বছরে একটিবার এই বাংলাদেশে গণ অভ্যুত্থান আমরা ঘটিয়েছি 2024 সালে। কাজে এই গণ অভ্যুত্থানের সরকারকে দিয়ে আমরা যদি এই ভারতীয় আগ্রাসন ঠেকাতে একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি গ্রহণ করতে না পারি, রাজনীতিতে সংস্কার না করতে পারি, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, মানবাধিকার কমিশনের মতো কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারি, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের হবে। রাজনৈতিক দলগুলো অতীতে যারা ক্ষমতায় ছিল, তারা প্রত্যেকেই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, নিজের মতো করে গড়ার চেষ্টা করেছে, যার ফলে আজকে এই
চরম সংকট দেশে তৈরি হয়েছে। কাজেই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি, রাজনৈতিক দলগুলোর সংস্কারও জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক মূল্যবোধ না থাকে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে, একজন ব্যক্তি যদি আমৃত্য দলের সভাপতি চেয়ারম্যান থাকেন, তাহলে তো তার মধ্যে ক্ষমতার লোভ মোহ পেয়ে বসবেই। কাজেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাকে প্রসারিত করতে হবে। রাজনৈতিক দলগুলো রাজনীতিরও সংস্কার প্রয়োজন আছে। এই সরকারকে দিয়ে যদি আমরা এই সংস্কারগুলো না করতে পারি, দ্রুত সময় নির্বাচন হলেই রাজনৈতিক দলগুলো এসে করবে না। রাজনৈতিক দলগুলোর চরিত্র আপনারা দেখেছেন, বুঝেছেন, জেনেছেন। কাজেই এই সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে, রাগ আছে। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, আমাদের দাবি আদায়ে বাধ্য করব, কিন্তু এখনই এই সরকারকে ফেলে দিতে হবে, এই সরকারকে চলে দিতে হবে। এই লাইনে যাওয়া যাবে না। ধৈর্য ধরেন। এই সরকারের জনগণের বাইরে যাওয়ার সুযোগ নাই। জনগণের বাইরে গেলে, জনসমর্থনের বাইরে গেলে তারা এক সপ্তাহ টিকে থাকতে পারবে না। এটা তারা ভালো করেই বুঝে, এবং সরকারকে বুঝতে হবে কারা তাদেরকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে আর কারা তাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত আছে। সেটা বুঝে তাদেরকে পদক্ষেপ নিতে হবে। পরিষ্কারভাবেই বলছি যে রাষ্ট্র সংস্কার ছাড়া শুধু একটা নির্বাচন হলে এই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে। এই শহীদদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা পাবো না। নির্বাচনের রোডম্যাপ এবং প্রস্তুতি চলবে, রাষ্ট্র সংস্কারও চলবে। সরকারকে তার কাজে কর্মে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতে হবে। জনগণের সামনে জবাবদিহিতা করতে হবে। সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেওয়া উচিত না। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ওইখানে, আপনারা কোনো দলের প্রতিনিধি না। কাজে এমন বক্তব্য দিবেন না যেটাতে কোনো গোষ্ঠী ক্ষুব্ধ হয়, রাজনৈতিক দলের বিপক্ষ যায়। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। যুব অধিকার পরিষদ আজকে এই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে এই যুব সমাবেশের মাধ্যমেও তারা আপনাদের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। ছাত্ররা জাতীয় ঐক্যের মাধ্যমে, জাতীয় ছাত্র সংহতির সপ্তাহ ঘোষণার মাধ্যমে সরকারের পাশে দাঁড়িয়েছে। রাজনৈতিক দল জাতীয় সংগ্রাম হয়েছিল একটা ইস্যুতে, একটা ভারতীয় অপপ্রচার এবং প্রোপাগান্ডা, অন্য কোনো ইস্যুতে নয়। কাজী এই একটা ডায়লগ নিয়ে তুষ্ট থাকলে চলবে না। বিভিন্ন ইস্যুতে ডায়লগ করতে হবে, আলোচনা করতে হবে এবং সমাধানে পৌঁছাতে হবে। এটাই সরকারের প্রতি আমাদের আহ্বান। যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।